আজকের ক্লাস আমরা শুরু করব একটা সামান্য পরীক্ষা দিয়ে। এটা ছোটবেলায় আমরা অনেকেই করেছি, একটা সামান্য এক্সপেরিমেন্ট। আমার কাছে একটা কাঁচের গ্লাস আছে, আর এই বোতলে একটা নীল রঙের জল, এটার মধ্যে আর কিছু নেই, শুধু নীল রঙের জল, আর নিচে একটা ট্রে রাখা রয়েছে, আর রয়েছে একটা ছোট্ট কার্ডবোর্ডের পিস। আমরা প্রথমে এই গ্লাসের মধ্যে এই জলটা ঢালবো। তারপর এই কার্ডবোর্ডটা দিয়ে গ্লাসের উপরটা চাপবো। তারপরে আমরা দেখব যে এই গ্লাসটাকে, এই জল ভর্তি গ্লাসটাকে একদম উপর করে দিলে কি হয়। একদম উপর করে দিলে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্ডবোর্ডটা আটকে রয়েছে। একদম উপর করলে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্ডবোর্ডটা আটকে রয়েছে, যদিও তার উপরে জলের প্রচণ্ড চাপ রয়েছে। এটা কেন হচ্ছে এবার আমরা সেইটা ব্যাখ্যা করব। এই যে পরীক্ষাটা আমরা এখন করলাম, এই পরীক্ষাটায় যেটা দেখা গেল যে জলের প্রচণ্ড চাপ সত্ত্বেও একটা পাতলা কার্ডবোর্ড কি সুন্দর গ্লাসের মুখটায় আটকে রয়েছে, জলটাকে বেরোতে দিচ্ছে না। এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণ হচ্ছে বায়ুর চাপ। বায়ুর চাপ ওই কার্ডবোর্ডটাকে গ্লাসের সঙ্গে আটকে থাকতে বাধ্য করছে। এই বায়ুর চাপ সম্বন্ধে আমরা ক্লাস 7-এ পড়েছি, একটা প্রাথমিক ধারণা আমরা পেয়েছি। এবার ক্লাস 10-এ আমরা বায়ুমণ্ডল অধ্যায়ের অন্তর্গত বায়ুচাপ ও বায়ু প্রবাহ এই উপ এককের বায়ু চাপের ধারণা, সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নিই বায়ুর চাপ কাকে বলে। কোনো স্থানে একক ক্ষেত্রফলের উপর কোনো বায়ুস্তম্ভ দ্বারা প্রযুক্ত ওজনকে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলে। ফোর্স ডিভাইডেড বাই এরিয়া ইজ ইকুয়াল টু প্রেশার। বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা যা পাই তাই হলো চাপ। যখন ভূপৃষ্ঠের কোনো স্থানের ওপরের বায়ু উপর দিকে উঠতে থাকে, অর্থাৎ ঊর্ধ্বগামী হয়, তখন সেখানে আমরা বলি নিম্নচাপ তৈরি হয়েছে, কারণ সেখানে বায়ুর চাপ কমে গেছে, বায়ু ওপর দিকে উঠছে। আর যখন কোনো স্থানে বায়ু নিচের দিকে নামতে থাকে, অর্থাৎ নিম্নমুখী হয়, তখন সেই বায়ু ভূপৃষ্ঠের উপরে চাপ দেয়। আমরা তখন বলে থাকি যে সেই স্থানে উচ্চচাপ তৈরি হয়েছে। কী কারণে বায়ু ঊর্ধ্বমুখী বা নিম্নগামী হয় সেগুলো আমরা একটু পরেই আলোচনা করব। বায়ুচাপের একক হলো মিলিবার বা এমবি, যাকে বর্তমানে এসআই পদ্ধতিতে এইচপিএ বা হেক্টোপ্যাসকালও বলা হয়ে থাকে। সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ হল 1013.25 এমবি, যা 760 মিলিমিটার পারদস্তম্ভের সমান, এবং যা মাপা হয় 45 ডিগ্রি অক্ষাংশ ও 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ভিত্তি ধরে নিয়ে। এর কারণ হলো পৃথিবীর সর্বত্র বায়ুর চাপ সমান নয়, বায়ুমণ্ডলের ঘনত্ব সমান নয়। তাই 0 থেকে 90 ডিগ্রির মাঝামাঝি অবস্থানকারী 45 ডিগ্রি অক্ষাংশকে ভিত্তি ধরা হয়েছে, এবং পৃথিবীর গড় তাপমাত্রা যেহেতু 15 ডিগ্রি সেলসিয়াস, তাই তাকেও ভিত্তি ধরে নিয়ে এই চাপ মাপা হয়। এবারে দেখে নেওয়া যাক বায়ুচাপ পরিমাপক যন্ত্রগুলিকে। বায়ুচাপ পরিমাপক যন্ত্র প্রধানত দুই প্রকার, একটি মার্কারি ব্যারোমিটার ও আরেকটি অ্যানেরয়েড ব্যারোমিটার।
মার্কারি ব্যারোমিটার অনেক প্রকারের আছে, কিন্তু প্রথম আবিষ্কৃত হয় ইভাঞ্জেলিস্টা টরিসেলি দ্বারা, যিনি আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে একটি পাত্রের মধ্যে পারদ রাখা রয়েছে এবং এই পারদের পাত্রের মধ্যে উপর করে একটি কাঁচের নল বসিয়ে রাখা হয়েছে। যে কাঁচের নলের মধ্যে বায়ুর চাপের কারণে পারদের স্তম্ভ তৈরি হয়েছে। বায়ুর চাপ যদি বাড়ে তাহলে এই পারদের স্তম্ভ উঁচু হবে এবং বায়ুর চাপ যদি কমে তাহলে পারদের স্তম্ভ নিচে নেমে আসবে। এরপরে আবিষ্কৃত হয় ফোর্টিনস ব্যারোমিটার বা 14 ব্যারোমিটার জন 14 দ্বারা। তিনি এই যন্ত্রে ব্যারোমিটারের মূল স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেলকে যুক্ত করে এবং পারদতলকে সর্বদা একই তলে রেখে বায়ুর চাপকে অনেক নির্ভুলভাবে পরিমাপ করেন। এবারে আসি অ্যানেরয়েড ব্যারোমিটারে। এই ব্যারোমিটারে পারদ থাকে না, এটি আকারে অনেক ছোট এবং স্বাভাবিকভাবেই অনেক সহজে বহন ও ব্যবহার করা যায়। এর মধ্যে একটি ধাতব প্রকোষ্ঠ থাকে যেটি বায়ুহীন। এই প্রকোষ্ঠের ওপরে বায়ুর চাপ এর ভেতরের যন্ত্রপাতিগুলিকে সক্রিয় করে, যারা এই ঘড়ির মতো দেখতে যন্ত্রটির কাঁটাটিকে সচল করে এবং কাঁটাটি সঠিক বায়ুর চাপ দেখায়। এছাড়াও রয়েছে অন্যান্য যন্ত্র, যেমন স্মার্টফোন, যাদের মধ্যে ইনবিল্ট সেন্সর থাকে বায়ুর চাপ মাপার। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে দুটি স্মার্টফোনে বায়ুর চাপ দেখাচ্ছে। আরেকটি হচ্ছে ব্যারোমেট্রিক অল্টিমিটার, যা অনেকটা অ্যানেরয়েড ব্যারোমিটারেরই মতন, কিন্তু উচ্চতার সাথে সাথে বায়ুর চাপের তারতম্য বোঝাতে পারে। এবারে আমরা আসি বায়ুচাপের তারতম্যের কারণসমূহে। বায়ুচাপ পৃথিবীর সর্বত্র একই রকম নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তার প্রধান কারণগুলো হলো উচ্চতা, উষ্ণতা, আর্দ্রতা ও পৃথিবীর আবর্তন। প্রথমে আমরা যাই উচ্চতায়। উচ্চতা যত বাড়ে তত বায়ুর ঘনত্ব হ্রাস পায়। ফলে কি হয়, বায়ুর ঘনত্ব হ্রাস পেলে বায়ুর চাপ কম হয়। ফলে যত উপর দিকে আমরা উঠতে থাকি বায়ুর চাপ কমে যেতে থাকে এবং যত নিচের দিকে নামতে থাকি বা সমুদ্রপৃষ্ঠের যত কাছাকাছি থাকি সেখানে বায়ুর চাপ বা বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি। ফলে যে কোনো উঁচু জায়গা থেকে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ অনেকটাই বেশি। এটা আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে যখন কোনো পর্বতারোহী বা যে কোনো মানুষ অনেক উঁচু পাহাড়ে উঠতে থাকে, সঠিকভাবে যদি সেই পর্বতারোহণ না হয়, মানে খুব তাড়াতাড়ি যদি কেউ ওঠার চেষ্টা করে, তাহলে অধিক ঘনত্বযুক্ত বায়ুর অঞ্চল থেকে স্বল্প ঘনত্বযুক্ত বায়ুর অঞ্চলে গেলে তার শরীরে নানান রকম অসুবিধে হতে পারে। নাক থেকে রক্ত বেরোতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, অক্সিজেনের অভাব হতে পারে। এবং সেই কারণেই যত শৃঙ্গজয়ী যারা এভারেস্টের শৃঙ্গ যারা জয় করেন বা অন্যান্য কোনো শৃঙ্গ যারা জয় করেন, তারা বেশিরভাগ সময় অক্সিজেন সাথে নিয়ে যান। এবার আসি আমরা উষ্ণতায়। উষ্ণতা যেখানে বেশি সেখানকার বায়ু উষ্ণ এবং হালকা। উষ্ণ এবং হালকা হওয়ার ফলে সেই বায়ু সবসময় ঊর্ধ্বগামী। বায়ু ঊর্ধ্বগামী হলে সেখানে নিম্নচাপ তৈরি হবে। এখানে এল বলতে নিম্নচাপ। এখানে এই গোটা চিত্রে যেখানেই আমরা লাল দিয়ে এল লিখেছি তার মানে হচ্ছে নিম্নচাপ, আর যেখানে নীল দিয়ে এইচ লিখেছি তার মানে হচ্ছে উচ্চচাপ। তো এখানে বায়ু উষ্ণ এবং হালকা হয়ে ঊর্ধ্বগামী হয়েছে, ফলে এখানে নিম্নচাপ তৈরি হয়েছে। যত উচ্চতা বেড়েছে বায়ুর উষ্ণতা হ্রাস পেয়েছে, বায়ু ঠান্ডা হয়েছে, ভারী হয়েছে এবং নিচের দিকে নেমে এসছে, ফলে উচ্চচাপ তৈরি হয়েছে।
এবারে দেখি বায়ুর আর্দ্রতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক। এখানে আমরা একটা ভারতীয় উপমহাদেশের রেখা মানচিত্র এঁকেছি। এটা প্রাকৃতিক মানচিত্র। সেখানে আমরা দেখছি যে সমগ্র উপকূল অঞ্চলকে আমরা এই লাল দাগ দিয়ে ঘিরে রেখেছি এবং এখানে একটি এল লিখেছি, অর্থাৎ এই সমগ্র উপকূল অঞ্চলে আমরা ধরে নিচ্ছি নিম্নচাপ। কেন নিম্নচাপ? কারণ এখানে আর্দ্রতা অনেক বেশি। আর্দ্রতা বেশি হলে নিম্নচাপ কেন হবে? তার কারণ আর্দ্রতা যদি বেশি হয়, আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর তুলনায় হালকা, ফলে ধরেই নেওয়া যায় যে উপকূল অঞ্চলগুলোতে আর্দ্রতা বেশি হওয়ার কারণে চাপ, বায়ুর চাপ কম হবে। আর এই ভারতীয় উপমহাদেশের অভ্যন্তর ভাগে, অর্থাৎ সমুদ্র থেকে অনেক দূরে, যেখানে সমুদ্র বায়ুর প্রভাব সেভাবে নেই, সেখানে আর্দ্রতা অনেকটা কম। আর্দ্রতা কম হওয়ার কারণে সেখানে শুষ্ক বায়ু, যা আর্দ্র বায়ুর তুলনায় অনেকটাই ভারী, ফলে এখানে উচ্চচাপ তৈরি হয়েছে, যেটা আমরা এইচ দিয়ে দেখিয়েছি। এইবার আমরা দেখি পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তনের ফলে আমরা জানি কেন্দ্রাতিক বল উৎপন্ন হয়, এবং কেন্দ্রাতিক বল উৎপন্ন হলে তার দ্বারা বায়ু বিক্ষিপ্ত হয়। যেখানেই বায়ু বিক্ষিপ্ত হবে সেখানে নিম্নচাপের সৃষ্টি হবে। আমরা এখানে দেখাচ্ছি যে নিরক্ষীয় অঞ্চলে কেন্দ্রাতিক বলের প্রভাব, আমরা জানি আবর্তন সবচেয়ে বেশি এবং কেন্দ্রাতিক বলের প্রভাবও সবচেয়ে বেশি, ফলে এখানে বায়ু অনেক বেশি পরিমাণে বিক্ষিপ্ত হয় এবং এখানে নিম্নচাপ তৈরি হয়েছে। আর মেরু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি উচ্চচাপ তৈরি হয়েছে, কারণ সেখানকার বায়ু শীতল এবং ভারী এবং সেখানে বায়ুর বিক্ষেপ অনেক কম। তাহলে আমরা কি দেখলাম? যে উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ, বা আমাদের এখানে বলা ভালো ব্যারোমেট্রিক চাপ, হ্রাস পায়। সুতরাং উচ্চতার সঙ্গে চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। একইভাবে উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ হ্রাস পায়, উষ্ণতা হ্রাস পেলে বায়ুর চাপ বৃদ্ধি পায়। সুতরাং উষ্ণতার সঙ্গে ব্যারোমেট্রিক চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। আর্দ্রতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ হ্রাস পায়, আর্দ্রতা স্বল্প হলে বায়ুর চাপ বৃদ্ধি পায়। সুতরাং এখানেও আর্দ্রতার সঙ্গে ব্যারোমেট্রিক চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। আর কেন্দ্রাতিক বল যেখানে বেশি, সেখানে বায়ুর বিক্ষেপ বেশি আর বায়ুর নিম্নচাপ হওয়ার প্রবণতাও বেশি। এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে বায়ুচাপের তারতম্যের কারণ, এবং ওগুলি হচ্ছে আদর্শ অবস্থা। বায়ুমণ্ডলের অন্যান্য অবস্থা যদি একই রকম থাকে তাহলে ওরকমটাই ঘটার কথা, কিন্তু স্থানভেদে, ঋতুভেদে এই অবস্থার অনেক সময় ব্যতিক্রম ঘটে। এবং বায়ুচাপের তারতম্য সংক্রান্ত আরও কিছু তথ্য নিয়ে আমরা এই স্লাইডটায় আলোচনা করব। যেমন এখানে আমরা প্রথম পয়েন্টে দেখতে পাচ্ছি যে বায়ুমণ্ডলের প্রায় 50% অণু পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.5 কিমির মধ্যে অবস্থান করে। আবার তারই মধ্যে প্রতি 100 মিটার উচ্চতা বৃদ্ধিতে 12 MB বায়ুচাপ হ্রাস পায়। আমরা আগেই বলেছি যে পর্বতারোহীরা এই বায়ুচাপের হ্রাস এবং অক্সিজেনের পরিমাণ হ্রাসের জন্য অক্সিজেন সিলিন্ডার রাখেন। সুতরাং সেটা তো অলরেডি আমাদের আলোচনা হয়েইছে। এবার যদি আমরা ধরি যে কোনো একজন ব্যক্তিকে সমুদ্রপৃষ্ঠ থেকে একটা হেলিকপ্টারে চাপিয়ে মাউন্ট এভারেস্টের শৃঙ্গে নিয়ে গিয়ে নামিয়ে দেওয়া হলো অক্সিজেন ছাড়া, তাহলে কিন্তু সেই লোকটি অত্যন্ত অসুস্থ হয়ে পড়বে, তার মৃত্যুও ঘটতে পারে। কেননা সেখানে বায়ুর চাপ হঠাৎ করে তার অনেকটা কমে যাবে, অক্সিজেনের পরিমাণ অনেকটা কমে যাবে। যদি আমাদের পর্বতারোহণ করতে হয় তাহলে আমাদের এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে ওপরে উঠতে হবে, অর্থাৎ অনেকটা রাস্তা পায়ে হেঁটে এই পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে অ্যাক্লিম্যাটাইজেশন, সে নিজেকে অ্যাক্লিম্যাটাইজ করে
তবেই গিয়ে পৌঁছতে হবে, না হলে বায়ুর চাপের এই হ্রাসের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া যাবে না। দ্বিতীয় পয়েন্টে আমরা দেখছি উল্লম্বভাবে যেমন বায়ুচাপের তারতম্য ঘটে, এই যেমন আমরা বললাম উচ্চতা বাড়লে বায়ুচাপ হ্রাস পায়, তেমনই অনুভূমিকভাবেও ঘটে। তোমরা যদি ছবিটাকে মনে করো যেটা আগে আমরা দেখলাম, তাতে দেখাচ্ছি যে মাঝখানে নিম্নচাপ, দুদিকে উচ্চচাপ। অনুভূমিকভাবে ভূপৃষ্ঠের ওপর এভাবেই চাপের বন্টন থাকে। তার কারণ যেখানে নিম্নচাপ সেখান থেকে উষ্ণবায়ু ওপরে উঠে শীতল হয়ে সে আবার নিচের দিকে নেমে আসছে মাধ্যাকর্ষণের টানে, ফলে নিচের দিকে যখনই সে নেমে আসছে সেই জায়গায় উচ্চচাপ হচ্ছে, এবং এই যে নিম্নচাপ অঞ্চল, সেই নিম্নচাপ অঞ্চলটাকে ভরাট করার জন্য উচ্চচাপ থেকে বায়ু আসবে। সুতরাং অনুভূমিকভাবে সবসময় বায়ুচাপ উচ্চ এবং নিম্ন পাশাপাশি থাকে, কখনোই পাশাপাশি দুটি নিম্নচাপ বা উচ্চচাপ কক্ষ অবস্থান করতে পারে না, সেটা সম্ভব নয়। তাহলে বায়ু প্রবাহই বন্ধ হয়ে যাবে, বা সেইভাবে পরিচলন স্রোতের কারণে সেই জিনিসটা মানে দুটো একই রকমের চাপ পাশাপাশি থাকা সম্ভব হয় না। 3 নম্বর পয়েন্টে আমরা দেখছি যে ভূপৃষ্ঠে বায়ুচাপের বন্টনের ঋতুভিত্তিক তারতম্য ঘটে। যেমন ভারতীয় উপমহাদেশে গ্রীষ্মকালে উপকূলের তুলনায় অভ্যন্তরভাগে বায়ুর চাপ কম থাকে। আমরা এর আগের যে ছবিটায় আলোচনা করেছি যে উপকূল ভাগ যেহেতু সমুদ্রের ধারে, সেখানে বায়ুর আর্দ্রতা বেশি, স্বাভাবিকভাবে আর্দ্রবায়ু হালকা, সেখানে বায়ুর চাপ কম হওয়ার কথা। অভ্যন্তরভাগে আর্দ্রবায়ু কম, শুষ্ক বায়ু বেশি, শুষ্ক বায়ু ভারী, সেখানে বায়ুর চাপ বেশি হওয়ার কথা। কিন্তু ঋতুভেদে এর তারতম্য ঘটে। যেমন গ্রীষ্মকালে আমরা বলছি যে গ্রীষ্মকালে আমরা কি দেখি, ভারতীয় উপমহাদেশের অভ্যন্তরভাগে বা স্পেসিফিক্যালি বলতে গেলে উত্তর পশ্চিম ভারতের যে অংশ, সেখানে গভীর নিম্নচাপ তৈরি হয় এবং সমুদ্রের দিকে যেতে সেই চাপ ক্রমশ বাড়তে থাকে। এবার বায়ুচাপের ঢাল থাকে সমুদ্র থেকে ভারতীয় উপমহাদেশের অভ্যন্তরভাগের দিকে, তবেই বায়ু প্রবাহিত হয়, বা ভালোভাবে বললে, পরিষ্কারভাবে বললে মৌসুমি বায়ু প্রবাহিত হয়। আবার শীতকালে কিন্তু এর পরিবর্তন হয়ে যায়। শীতকালে ভারতীয় ভূমিভাগের ওপরে উচ্চচাপ থাকে এবং সমুদ্রের উপরে নিম্নচাপ থাকে, তখন আবার আমরা বায়ু প্রবাহের দিক পরিবর্তন দেখতে পাই। সুতরাং ঋতুভেদে এই বায়ুচাপের তারতম্যর প্রকারভেদ ঘটতেই পারে। অনেক ক্ষেত্রে আমরা আবর্তনজনিত কেন্দ্রাতিক বলের প্রভাবে দেখি যে উচ্চচাপ সৃষ্টি হয়েছে। যেমন উদাহরণ হচ্ছে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। আমরা উচ্চচাপ বলয় বা চাপ বলয়গুলি নিয়ে একটু পরেই আলোচনা করব, বা আমরা পরের সেশনে বা পরের ক্লাসেই আলোচনা করব। তো এখানে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে নিরক্ষীয় অঞ্চল থেকে উষ্ণ বায়ু যখন ওপর দিকে ওঠে, তখন ওপর দিকে উঠে সেটি ঠান্ডা হয় এবং ঠান্ডা হয়ে সেটা গিয়ে উপক্রান্তীয় অঞ্চলের উপরে নেমে আসে, ফলে সেখানে উচ্চচাপ হয়। আবার সেখান থেকে যখন বায়ু বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয়, সেই বিক্ষিপ্ত হওয়ার জন্যে অনেক সময় বললে বলা হয়তো ঠিক হবে না, তার একটা প্রধান কারণ হচ্ছে আবর্তনজনিত কেন্দ্রাতিক বল। এতক্ষণ আমরা বায়ুচাপের তারতম্যের কারণ দেখলাম, এবার বায়ুচাপের বন্টন নিয়ে আলোচনা করব। বায়ুচাপের বন্টন দেখানোর জন্য মানচিত্রে সমচাপ বা সমপ্রেশ রেখার ব্যবহার করা হয়। বায়ুচাপযুক্ত স্থানগুলিকে কোনো নির্দিষ্ট সময়ে যে কাল্পনিক রেখা যুক্ত করে তাকে সমচাপ রেখা বা সমপ্রেশ রেখা বলে। এই মানচিত্রটিতে আমরা পৃথিবীর ওপর সমচাপ রেখার বন্টন দেখতে পাচ্ছি। সমচাপ রেখা সম্বলিত আবহাওয়া মানচিত্র সাধারণত জানুয়ারি ও জুলাই মাসের তৈরি করা হয়ে থাকে, কারণ বছরের এই দুই সময়ে দুই গোলার্ধে দুটি ভিন্ন ঋতু অর্থাৎ শীত ও গ্রীষ্ম দেখা যায়। যদিও আমাদের দেশে এই সময় বর্ষা, তাহলেও বুঝতে হবে যে বর্ষাকাল কিন্তু
বৃহত্তর গ্রীষ্মকালেরই একটা অংশ। এই মানচিত্রটি জুলাই মাসের, কারণ আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তর পশ্চিম দিকে 999 MBর একটি সমচাপ রেখা একটি ইংরেজি এলকে ঘিরে অবস্থান করছে। এল অর্থাৎ লো বা নিম্নচাপ। আমরা জানি যে গ্রীষ্মকালে ভারতের উত্তর পশ্চিম দিকে নিম্নচাপ তৈরি হয়। এছাড়াও বায়ুপ্রবাহ, যা তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, সেটা দক্ষিণ পশ্চিম দিকে ভারতের দিকে, অর্থাৎ বর্ষাকালে বা গ্রীষ্মকালে আমাদের দেশে যে দিক থেকে বায়ু প্রবাহ হয় সেই দিকটাই এখানে দেখানো রয়েছে। অর্থাৎ এটা যে জুলাই মাসের মানচিত্র, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখান থেকে সমচাপ রেখার কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন প্রথমত, উত্তর গোলার্ধে ভূমিভাগের উপর সমচাপ রেখাগুলি ভীষণভাবে আঁকাবাঁকা, কারণ ভূমিভাগের উপর বিভিন্ন ধরনের ভূমিরূপ, শিলার প্রকৃতি, উদ্ভিদ, ঢাল ইত্যাদি কারণে উষ্ণতার তারতম্য ঘটে ও সঙ্গে সঙ্গে চাপেরও তারতম্য ঘটে। দ্বিতীয়ত, দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি অক্ষাংশের দক্ষিণে রেখাগুলি প্রায় সরলরৈখিক ও সমান্তরাল, কারণ এখানে স্থলভাগ প্রায় নেই বললেই চলে ও বিস্তীর্ণ সমুদ্রের জলরাশির উপর তাপের প্রকৃতি একই রকম, ফলে চাপের বণ্টনও একই প্রকার। এবং তৃতীয়ত, স্থলভাগ ও জলভাগের মধ্যে তাপ ও চাপের বিভিন্নতার কারণে এদের সীমারেখায় সমচাপ রেখাগুলি ভীষণভাবে বিক্ষিপ্ত হয়। এবারে আমরা দেখতে পাবো কিভাবে সমচাপ রেখা অঙ্কন করা হয়। এগুলি হচ্ছে সমচাপযুক্ত কতগুলি স্থান, এগুলিকে এবার যুক্ত করল কতগুলি সমচাপ রেখা। এই চিত্রটি থেকে আমরা কতগুলি জিনিস জানতে পারলাম। যেমন প্রথমত, প্রত্যেকটি সমচাপযুক্ত স্থানকে একটি নির্দিষ্ট রেখা যুক্ত করছে। দ্বিতীয়ত, প্রত্যেকটি সমচাপ রেখা পরস্পরের সঙ্গে প্রায় সমান্তরালে অবস্থান করছে। এবং তৃতীয়ত, কোনো সমচাপ রেখা আরেকটিকে ছেদ করেনি কোনো বিন্দুতেই। এবারে আমরা জানব বায়ুচাপের ঢাল সম্পর্কে। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলি সমচাপ রেখা আঁকা রয়েছে, যাদের মান 960 থেকে 988 MB বা হেক্টোপাস্কেলস। নিচের এই চিত্রটিতে আমরা কি দেখছি যে উল্লম্ব যে অক্ষ, তাতে বায়ুচাপ দেখানো হয়েছে এবং অনুভূমিক অক্ষে দূরত্ব দেখানো হয়েছে। বলাই বাহুল্য যে এই চিত্রটি স্কেল অনুযায়ী নয়, তাই নট টু স্কেল লেখা রয়েছে। এবার যদি এই সমচাপ রেখাগুলি বরাবর ক থেকে খ বিন্দু পর্যন্ত একটি সরল রেখা টানা যায় এবং সেই সরল রেখা বরাবর এগোনো যায়, তাহলে এই সরল রেখাটি যেখানে একটি সমচাপ রেখাকে ছেদ করবে, সেই ছেদ বিন্দু থেকে আমরা একটি উল্লম্ব রেখাকে যদি নিচের দিকে নামাই, সেই চাপের মান পর্যন্ত, অর্থাৎ এইখানে আমরা 968 MBর সমচাপ রেখাকে ছেদ করেছি, সেখান থেকে আমরা একটি রেখাকে নামিয়ে এনেছি 968 মান পর্যন্ত। এইভাবে প্রত্যেকটি ছেদ বিন্দু থেকে আমরা রেখাকে নামিয়ে এনেছি। নামিয়ে আনার পরে কি দেখা যাচ্ছে, যে বিন্দুগুলি পাওয়া গেল সেই বিন্দু বরাবর আমরা এই লাল রঙের রেখাটি দিয়ে যুক্ত করেছি। যুক্ত করার পর আমরা আরেকটি চিত্র পাচ্ছি, যে চিত্রটা আমাদের দেখাচ্ছে যে এইখানে বায়ুর চাপ কমে গেছে, গভীর উপত্যকার মতন হয়েছে। এখানে বায়ুর চাপের ঢাল কম, এখানে বায়ুর চাপের ঢাল অত্যন্ত বেশি। এখানে একটা সমতল তৈরি হয়েছে, এখানে আবার একটা মাঝারি ঢাল তৈরি হয়েছে, বায়ুর চাপ কমছে, এবং এখানে আবার সমতল হয়ে আবার বায়ুর চাপ বাড়তে আরম্ভ করছে। আরেকটি বিষয় যেটা আমরা এই চিত্র থেকে দেখতে পাচ্ছি, যে যেখানে এই সমচাপ রেখাগুলির মধ্যে পারস্পরিক দূরত্ব খুব কম, সেখানে
বায়ুচাপের ঢাল অত্যন্ত বেশি। আবার যেখানেই এই পারস্পরিক দূরত্ব বেড়েছে সেখানেই গিয়ে ঢাল মৃদু হয়ে গেছে। আবার যদি এমন হয় যে দুটি সমমানের সমচাপ রেখা অবস্থান করছে, তার মাঝখানে আর কোনো সমচাপ রেখা নেই, তাহলে আমরা এই সমতল অঞ্চলগুলি পাব। যদি ধরে নিই যে এখান থেকে অর্থাৎ এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে, যা স্বাভাবিকভাবে যা হয়ে থাকে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকেই বায়ু প্রবাহিত হয়, তাহলে এই ঢাল বরাবর বায়ুর যা গতিবেগ থাকবে তার থেকে অনেক বেশি এই ঢাল বরাবর থাকবে, কারণ এখানে ঢাল অনেক বেশি। তো স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি কি যে যখন বায়ুর চাপের ঢাল খাড়া হবে তখন বায়ুর গতিবেগও অত্যন্ত বেশি হবে। আবার বায়ুর চাপের ঢাল যদি মৃদু হয় বা মাঝারি হয় তাহলে সেই অনুযায়ী গতিবেগ কমবে বা বাড়বে। আজ আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করলাম তা থেকে তোমরা বায়ুচাপ কাকে বলে বুঝতে পারবে, উচ্চচাপ ও নিম্নচাপ কী তা ব্যাখ্যা করতে পারবে, বায়ুচাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ও কোন এককের দ্বারা প্রকাশ করা হয় জানতে পারবে, বায়ুচাপের তারতম্য কী কী কারণে ঘটে ব্যাখ্যা করতে পারবে, সমচাপ রেখা কী তা ব্যাখ্যা করে অঙ্কন করতে পারবে, বায়ুচাপ ঢালের ধারণা ব্যাখ্যা করতে পারবে। তাহলে এবার আমরা দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি। বায়ুচাপের তারতম্য কী কী কারণে ঘটে ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য রিজনস ফর দ্য ভেরিয়েশন অফ এয়ার প্রেশার। বায়ুচাপ কক্ষ কী ও তা সমচাপ রেখা দ্বারা কিভাবে দেখানো হয়। হোয়াট ইজ এয়ার প্রেশার সেল অ্যান্ড হাউ ইজ ইট শোন বাই আইসোবার্স। সমুদ্র পৃষ্ঠে স্বাভাবিক বায়ুর চাপ কত। হোয়াট ইজ দ্য নর্মাল এয়ার প্রেশার অ্যাট সি লেভেল। পারদযুক্ত ব্যারোমিটার কিভাবে কাজ করে সংক্ষেপে ব্যাখ্যা করো। Explain briefly the working principle of mercury barometers. Thank you for the day.